পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের 6টি বিষয়ে মোট 6টি প্রজেক্ট করার কথা বলা হয়েছে। এই 6টি বিষয় হলো সায়েন্স অর্থাৎ বিজ্ঞান, সোশ্যাল সায়েন্স অর্থাৎ সমাজবিজ্ঞান, ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত, ল্যাঙ্গুয়েজ এখানে হচ্ছে ভাষা, সারাউন্ডিং এনভায়রনমেন্ট অর্থাৎ পারিপার্শ্বিক পরিবেশ এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়। এই 6টি বিষয়ের জন্য 6টি প্রজেক্ট করতে হবে। তো ভালো করে লক্ষ্য করো, এক একটি বিষয়ের জন্য 4 থেকে 5টি কিংবা 6টি করে টপিক দেওয়া আছে। এই টপিকগুলো থেকে একটি করে বিষয় নির্বাচন করে প্রজেক্ট করতে হবে। যেমন বিজ্ঞান বিষয়ে যে টপিকগুলি আছে সেগুলি হলো নম্বর 1, কন্ডাক্ট এ সিম্পল এক্সপেরিমেন্ট অ্যাট হোম টু ইনভেস্টিগেট হাউ ডিফারেন্ট লিকুইড, এক্সাম্পল হিসেবে দেওয়া আছে ওয়াটার, অয়েল, ভিনেগার, ইন্টারেক্ট অ্যান্ড রাইট আপ ইয়োর ফাইন্ডিংস। 2, grow a small garden or plant and record the changes you observe over time in a journal. Number 3, explore the properties of magnets by conducting simple experiment and creating a magnet mesh. Number 4, investigate how different materials affect sound by creating a simple musical instrument from everyday items. Number 5, study the different type of clouds and create a drawing that shows each type. Number 6, pick a topic from below and learn more about it from your textbook or the internet. Make a chart model describing what you learned. এরপর যে বিষয়গুলো আছে, চয়েস এ ফুড অফ ডিফারেন্ট অ্যানিমেলস, রোল অফ ওয়াটার ইন বায়োলজিক্যাল ওয়ার্ল্ড, metals and non-metals used in your school, building, hospital, residence and railway station. Types of man-made and natural processes occurring around you. Types of harmful processes occurring in the environment. মূলত এই যে বিষয়গুলি আছে এই বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো একটি টপিক নির্বাচন করে প্রকল্প রূপায়ণ করতে হবে। তাহলে সামার প্রজেক্ট 2024 অর্থাৎ বাংলায় যদি লেখা হয় সেখানে আমরা লিখব গ্রীষ্মাবকাশ প্রকল্প 2024, বিষয় বিজ্ঞান, আর টপিক যেটা আছে সে টপিকের নামটা এখানে দিতে হবে। যেটা ইংরেজিতে বললাম তার বাংলা করলে মোটামুটি এরকম দাঁড়ায় যে একটি ছোট বাগান তৈরি করা বা চারা গাছের বেড়ে ওঠার বিভিন্ন পরিবর্তনগুলি সময়ের সাথে সাথে দৈনন্দিন পঞ্জিকাতে লিপিবদ্ধকরণ। তাহলে প্রথমে আমরা কিভাবে লিখব তার আগে বলি যে মূলত এই প্রজেক্ট রূপায়ণের জন্য একটা অবশ্যই আমাদেরকে খাতা তৈরি করতে হবে, প্রজেক্ট ওয়ার্কের খাতা। তো সেটা বিভিন্নভাবে করা যায়, অনেকে চ্যানেল ফাইলের সাহায্যে করে। মোটামুটি একটা চ্যানেল ফাইল প্রয়োজন লেখার জন্য A4 সাইজে যতগুলো প্রয়োজন সাদা কাগজ দরকার। এছাড়া তোমরা যদি মনে করো তাহলে বড় মাপের সাদা অথবা রুল টানা লুজ দিস্তা কাগজ কিনে খাতা তৈরি করতে পারো। তাহলে প্রথমে কি করবে, প্রথমে লুজ পৃষ্ঠাগুলি সমানভাবে ভাঁজ করে নিতে হবে। উপরে বা নিচে পৃষ্ঠা নাম্বার দিতে পারো। পেন্সিল দিয়ে মার্জিন টানো এবং যে পৃষ্ঠায় লিখবে তার উল্টো দিকে কিছু লেখা যাবে না, কিছু লিখবে না, আর সেখানে মার্জিন দেওয়ারও দরকার নেই। প্রথম পৃষ্ঠায় রঙিন বা সাদা কালো তোমরা সুবিধা মতো বিষয়গুলি লিখতে পারো, অর্থাৎ প্রথম পৃষ্ঠাটি যেন একটু সুদৃশ্য হয়। অনেকে রঙিন আকারে প্রিন্ট করে নিচ্ছে, যদি নিজেরাই ভালো করে রং পেন্সিল, স্কেচ পেন, স্কেল দিয়ে সাজিয়ে নিতে পারো অসুবিধা নেই। জেরক্স দোকানে রেডিমেড পাওয়া যায়। ছোটো খাতা করলে চ্যানেল ফাইলের প্রয়োজন নেই, সেক্ষেত্রে পাতলা রঙিন কাগজ দিয়ে যেমন বইয়ের মোলার দাও সেরকম খাতাতে মোলার দিতে পারো। বাড়তি অংশ কাঁচি দিয়ে কেটে দেবে। এক একটি প্রজেক্টের জন্য একইভাবে খাতা তৈরি করবে এবং প্রত্যেক খাতায় বিষয়ের নামগুলো অবশ্যই লিখবে। যতগুলো প্রয়োজন লুজ কাগজে প্রজেক্টের বিষয় লিখে তারপর পৃষ্ঠা সংখ্যা দেখে সাজিয়ে নিয়ে ছুঁচ সুতো দিয়ে কিংবা স্টেপলার দিয়ে সেলাই করে সেলাইয়ের জায়গায় সরু সরু আঠা লাগিয়ে মোলার জুড়ে দাও, ব্যাস তোমার প্রজেক্টের খাতা তৈরি হয়ে যাবে। প্রথম পৃষ্ঠায় কী লিখবে, বাংলা কিংবা ইংরেজি নিজের পছন্দ মতো অবশ্যই যে কোনো একটা ভাষায় লিখবে। যদি বাংলায় লিখো তাহলে এইভাবে লিখবে, প্রথমে তোমার স্কুলের নাম দিতে পারো, তারপর লিখবে গ্রীষ্মাবকাশ প্রকল্প 2024, এরপর বিষয় লিখবে বিজ্ঞান এবং টপিকটা অবশ্যই দিবে যে একটি ছোট বাগান তৈরি করে বা চারা গাছের বেড়ে ওঠার এবং সময়ের সাথে সাথে বিভিন্ন পরিবর্তনগুলি দৈনন্দিন পঞ্জিকাতে লিপিবদ্ধকরণ। এরপর নাম, শ্রেণী, ক্রমিক নম্বর, বিভাগ, তারপর ডান দিকে শিক্ষক শিক্ষিকা স্বাক্ষর,
আর বাঁদিকে ছাত্রছাত্রীর স্বাক্ষর। আবার যদি মনে করো একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখব, তাহলে প্রথমে উপরেই গ্রীষ্মাবকাশ প্রকল্প 2024 একটু ডিজাইন করে লিখতে পারো। তারপর বিষয়টা উল্লেখ করলে, বিষয়টা উল্লেখ করার পর নাম, বিদ্যালয়ের নাম, তারপর শ্রেণী, সেকশন অর্থাৎ বিভাগ, রোল নাম্বার অর্থাৎ ক্রমিক সংখ্যা, আর শিক্ষক শিক্ষিকা স্বাক্ষর, শিক্ষার্থীর স্বাক্ষর অবশ্যই থাকছে। কেউ যদি মনে করো যে আমি ইংরেজিতে লিখবো, অবশ্যই ইংরেজিতে লিখবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সেখানে নেম, ক্লাস, রোল নম্বর, সেকশন, টিচার সিগনেচার, স্টুডেন্ট সিগনেচার ইত্যাদি বিষয়গুলি লিখতে হবে। যাই হোক, প্রথমে আমরা চলে যাচ্ছি সামার প্রজেক্ট 2024 অর্থাৎ গ্রীষ্মাবকাশ প্রকল্প 2024। বিষয় ছিল বিজ্ঞান। তাহলে প্রথমেই লিখবে সূচনা বা ভূমিকা। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগ 2024 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের গ্রীষ্মাবকাশ প্রকল্প 2024 রূপায়ণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই প্রকল্প রূপায়ণে আমাদের বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক শ্রীযুক্ত বা শ্রীযুক্তা, যদি প্রধান শিক্ষক হন তাহলে শ্রীযুক্ত, যদি প্রধান শিক্ষিকা হন তাহলে শ্রীযুক্তা অবশ্যই লিখবে এবং নামটা লিখবে। তারপর যদি প্রধান শিক্ষক হন তাহলে মহাশয় লিখবে, আর যদি প্রধান শিক্ষিকা হন তাহলে মহাশয়া। বিদ্যালয়ের প্রার্থনা সভায় বিষয়টি উত্থাপন করেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে শ্রেণী শিক্ষক শিক্ষিকা অর্থাৎ শ্রেণী শিক্ষক শিক্ষিকা বলতে ক্লাস টিচার, বিষয় শিক্ষক শিক্ষিকা অর্থাৎ সাবজেক্ট টিচার অর্থাৎ যে বিষয়টি যে স্যার বা ম্যাডাম তোমাদের পড়ান তার নাম, অভিভাবক অভিভাবিকাদের সংযুক্ত করে এই প্রকল্পকে সম্পূর্ণ রূপদান করার জন্য সচেষ্ট হন। এরপরে যে পয়েন্টটা হবে সেটা হচ্ছে বিষয়। আমাদের শ্রেণী শিক্ষক বা শ্রেণী শিক্ষিকা শ্রীযুক্ত শ্রীযুক্ত প্রথমে বললাম, যদি শিক্ষক হন তাহলে নামটা দিয়ে অবশ্যই মহাশয় লিখবে, আর যদি শিক্ষিকা হন তাহলে নামটা দিয়ে মহাশয়া। তত্ত্বাবধানে এবং বিষয় শিক্ষক বা বিষয় শিক্ষিকা এখানে অবশ্যই নামটা দিতে হবে, যে সাবজেক্টের টিচার তার নামটা অবশ্যই দিতে হবে। মহাশয় মহাশয়ার সহযোগিতায় আমরা বিজ্ঞান বিষয়ে একটি ছোট বাগান তৈরি করা বা চারা গাছের বেড়ে ওঠার বিভিন্ন পরিবর্তনগুলি সময়ের সাথে সাথে দৈনন্দিন পঞ্জিকাতে লিপিবদ্ধকরণ, যেটা ইংরেজিতে অবশ্যই বলা আছে, গ্রো এ স্মল গার্ডেন অর প্ল্যান্ট অ্যান্ড রেকর্ড দ্য চেঞ্জেস ইউ অবজার্ভ ওভার টাইম ইন এ জার্নাল। বিষয়টি প্রকল্পের বিষয় হিসাবে নির্বাচন করি। এর পরের পয়েন্টে চলে যাচ্ছি, সেখানে লিখবে উদ্দেশ্য। গ্রীষ্মাবকাশের প্রকল্প রূপায়ণে বিজ্ঞান বিষয়ে শিক্ষক শিক্ষিকাগণ বলেন, এই প্রকল্পের বাস্তবায়নে শিক্ষার্থীরা বৃক্ষরোপণে উৎসাহিত হবে ও বৃক্ষ পরিচর্যায় যেমন দক্ষ হয়ে উঠবে, তেমনি গাছের প্রতি ভালোবাসা ও আমাদের জীবনে গাছের গুরুত্ব উপলব্ধি করতে পারবে। এই উদ্দেশ্যেই আমি উক্ত বিষয়টি নির্বাচন করি। এরপরের পয়েন্টে অবশ্যই লিখবে প্রস্তুতি। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে গ্রীষ্মাবকাশে সামার প্রজেক্ট 2024 জন্য বসত বাড়ির একটি নির্দিষ্ট ফাঁকা জায়গায়, যদি বসত বাড়ি হয় তাহলে অবশ্যই বসত বাড়ি লিখবে, আর যদি জায়গা না থাকে সেখানে লিখতে পারো যে ছাদে পরপর কিছু টব বসিয়ে চারা গাছ রোপণ করে বাগান করার পরিকল্পনার কথা বাড়ির বড়দের জানালাম। বড়দের সম্মতি এবং সহযোগিতার আশ্বাস পেয়ে খুব উৎসাহ পেলাম। বিজ্ঞান বিষয়ে শিক্ষক শিক্ষিকাগণ অনলাইনে এই প্রকল্প রূপায়ণে আমাকে অনেক সাহায্য করেছেন। আমাদের অঞ্চলের এই মাটিতে কোন ধরনের গাছ ভালো জন্মায়, কোন কোন গাছগুলো বিলুপ্ত প্রায় এবং গাছ রোপণ করার পদ্ধতি তাদের কাছে জেনে নিলাম। এর পরের পয়েন্টে চলে যাবে, অর্থাৎ লিখবে চারা গাছ নির্বাচন। মাটি, জল, বাতাস ও সূর্যালোকযুক্ত পরিবেশে বাড়ির নির্দিষ্ট জায়গায়, যেখানে এই গাছ লাগানো হচ্ছে সেই জায়গা আর কি, বাড়ির ছাদে কিংবা টবে চারা গাছ রোপণের জন্য স্থানীয় বিট অফিসে, অর্থাৎ যেখান থেকে আমরা নার্সারি থেকে চারা গাছগুলো সংগ্রহ করব, বেসরকারি নার্সারিতে বাড়ির আনাচে কানাচে ঝোপে ঝাড়ে ছোট ছোট চারা গাছ সযত্নে তুলে, যদি নিজেদের বাড়িতে থাকে সেরকম কোনো একটা জায়গায় গাছ, তাহলে সেটা অবশ্যই করা যাবে। আর নার্সারি থেকে নিয়ে এলে লিখতে হবে যে যোগাযোগ করে তাদের নার্সারি থেকে চারা গাছ নিয়ে এলাম। আর যেসব চারা গাছ তুমি রোপণ করেছো, ফুলের গাছ হতে পারে, ফলের গাছ হতে পারে, ছোট বড় বৃক্ষ হতে পারে, তাদের নাম অবশ্যই এখানে লিখবে। মাটিতে গর্ত তৈরি, টবে মাটি দেওয়ার কাজ। চারা গাছ রোপণের জন্য নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গর্ত খুঁড়ে নিলাম। টবগুলিতে পরিমাণ মতো জৈব সারযুক্ত মাটি দিয়ে ভরাট করলাম। আমাদের পাঠ্যবিজ্ঞান বই পড়ে মাটির বৈশিষ্ট্য জেনে নিলাম। এরপর হচ্ছে গাছ রোপণ। গাছ রোপণের ক্ষেত্রে তোমাকে যারা সাহায্য করেছেন বাড়ির,
তাদের নাম অবশ্যই লিখবে। দাদু ঠাকুমা হতে পারে, বাবা মা হতে পারেন, দাদা দিদি ভাই বোন যাকে হোক সঙ্গে নিয়ে চারা গাছ রোপণ করলাম। এরপর হচ্ছে পরিচর্যা। চারা গাছগুলির পরিচর্যার নিয়মিত জল দেওয়া, আগাছা পরিষ্কার করা এবং পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা করার জন্য বাড়ির বড়দের সঙ্গে, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে কীটনাশক প্রয়োগ করার কাজ শুরু করলাম। এরপরের পয়েন্টে লিখবে পর্যবেক্ষণ। 3 দিন অন্তর চারা গাছগুলি বেড়ে ওঠা, নতুন নতুন ডালপালা গজানো ইত্যাদি লক্ষ্য করে বাবা মা দাদু ঠাকুমা ইত্যাদি দাদা দিদি ভাই বোনকে বললাম যে মোবাইলে ছবি তুলে রাখার কথা আর কি। এরপরের যে পয়েন্ট সেটাই চলে যাচ্ছি প্রতিবেদন। গ্রীষ্মের ছুটিতে পড়াশোনার পাশাপাশি চারা গাছের পরিচর্যা করা, বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, 2-1টি চারা গাছের মৃত্যুর কারণে দুঃখ পাওয়া, চারা গাছের মৃত্যুর কারণ অনুসন্ধান করে নতুন চারা গাছ রোপণ করা, কালবৈশাখী ঝড়ে চারা গাছের যে নুয়ে পড়া অবস্থা খুঁটি দিয়ে তাদের সোজা করা ইত্যাদি বিষয়ে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের সুপরামর্শ মতো সামার প্রজেক্ট ওয়ার্কের জন্য প্রতিবেদন রচনা করলাম। চারা গাছ রোপণ করা থেকে তাদের বেড়ে ওঠার সময় পর্যন্ত কী কী কাজ তোমরা করেছো, কী কী সমস্যার সম্মুখীন হয়েছো, কীভাবে সমাধান করলে, এখানে তোমরা তোমাদের সেই অভিজ্ঞতার কথা অবশ্যই লিখবে। অভিজ্ঞতা। শ্রেণীকক্ষে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার কথা শিক্ষক শিক্ষিকাদের কাছে বারবার শুনেছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকাও পড়েছি, কিন্তু বিজ্ঞান বিষয়ে গ্রীষ্মাবকাশের প্রকল্প রূপায়ণে উক্ত বিষয় নির্বাচন করে নিজ হাতে চারা গাছ রোপণ করে তাদের পরিচর্যা করে চোখের সামনে শিশু চারা গাছগুলোকে বড় হতে দেখে এত আনন্দ পেয়েছি যে সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। একটি গাছ একটি প্রাণ, এই স্লোগান যে শুধু স্লোগান নয়, নিজ হাতে চারা গাছ রোপণ করে মনে হলো যেন প্রাণ প্রতিষ্ঠা করেছি। এরপর উপলব্ধি একটু কম করে লিখতে পারো। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগে সামার প্রজেক্ট 2024 শুধু খাতায় কলমে নয়, নিজ হাতে চারা গাছ রোপণ করে তাদের পরিচর্যা করে বুঝলাম নিজের বিদ্যালয় প্রাঙ্গণ ছাড়িয়ে গ্রাম থেকে শহর এবং শহর ছাড়িয়ে নিজের রাজ্যে শুধু পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর প্রত্যেক ছাত্রছাত্রী যদি একটি করেও গাছ রোপণ করে সযত্নে তাদের বড় করে তুলতে পারে, তাহলে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে পরিবেশ রক্ষায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। এই হচ্ছে মূল বিষয়। বিজ্ঞান বিষয়ে প্রজেক্ট কীভাবে করবে, মূল বিষয়টা একটু মনে রাখতে হবে যে তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ যেভাবে তোমাদেরকে প্রজেক্ট ওয়ার্কের কথা বলেছেন, যেভাবে রূপায়ণ করতে বলেছেন, অবশ্যই তোমরা সেই গাইডলাইন মেনে চলবে। এখানে মূলত একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হলো এবং কিভাবে প্রজেক্ট রূপায়ণ করতে হয় সেই বিষয়টি তোমাদের সামনে তুলে ধরা হলো। এরপরের বিষয়ে চলে যাচ্ছি। দ্বিতীয় যে আমাদের বিষয়টা আছে সেটা হচ্ছে সমাজবিজ্ঞান, সোশ্যাল সায়েন্স থেকে লিখতে হবে। আসলে মোটামুটি গতানুগতিক একটা ছকে মূলত যে বিষয়গুলি আছে সেগুলি লিখলেই হবে, শুধু সাবজেক্ট বা বিষয়টা তোমার একটু পরিবর্তন করলেই হলো এবং কিছু কিছু ক্ষেত্রে যদি প্রয়োজন হয় উদ্দেশ্য বা অন্যান্য পয়েন্টের ক্ষেত্রে সেই পয়েন্টগুলি একটু বুঝে সুঝে লিখতে হবে। তাহলে শুরু করছি দ্বিতীয় আমাদের যে প্রজেক্ট সমাজবিজ্ঞান সোশ্যাল সায়েন্স থেকে। প্রকল্পের নাম হচ্ছে দৈনন্দিন জীবনে প্রযুক্তির প্রভাব। স্টাডি দ্য ইফেক্ট অফ টেকনোলজি অন এভরিডে লাইফ and write an essay about how it has impacted your own life। এখানে অনেকগুলি বিষয় দেওয়া আছে, সেই বিষয়গুলির মধ্য থেকে এখানে এই বিষয়টি নির্বাচন করা হয়েছে। তুমি মনে করলে অন্য বিষয় কিন্তু সমাজবিজ্ঞান থেকে যে বিষয়গুলি আছে সমাজবিজ্ঞান বিষয়ে ইনভেস্টিগেট যে বিষয়গুলি আছে একটি হেল্পার্স এক্সাম্পল হিসেবে দেওয়া আছে পুলিশ অফিসার, ফায়ার ফাইটার্স, নার্সেস and create a presentation on their important work. Number 2, study the effects of technology on everyday life and write an essay about how it has impacted your own life। এই বিষয়টি মূলত আমরা নির্বাচন করব। এছাড়াও অন্যান্য বিষয় আছে, তোমরা মনে করলে সেই বিষয়গুলি করতে পারো। যেমন নম্বর 3, conduct a simple experiment at home to investigate how different liquids, example হিসেবে আছে ওয়াটার, অয়েল, ভিনেগার, ইন্টারেক্ট অ্যান্ড রাইট আপ ইউর ফাইন্ডিংস। এই বিষয়টি মূলত দুবার দেওয়া আছে, যাই হোক ভুলবশত হোক বা জেনে শুনে হোক দেওয়া আছে কিন্তু। নম্বর 4, স্টাডি দ্য ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া ইনক্লুডিং ইটস মাউন্টেন, রিভার্স অ্যান্ড কোস্টলাইন অ্যান্ড ক্রিয়েট এ ম্যাপ অফ দ্য কান্ট্রি। নম্বর 5, রিসার্চ প্রেজেন্ট অন দ্য ডিফারেন্ট স্টেটস অফ ইন্ডিয়া হাইলাইটিং দেয়ার ইউনিক কালচার, ট্রেডিশনস অ্যান্ড ল্যান্ডমার্ক। মূলত এই বিষয়গুলি দেওয়া আছে। এই বিষয়গুলির মধ্য থেকে
আমরা একটা বিষয় নির্বাচন করেছি প্রযুক্তিবিদ্যার ব্যবহার সম্পর্কে, সেই বিষয়টি আমরা প্রজেক্টের বিষয় হিসাবে এখানে তুলে ধরবো অর্থাৎ রূপায়ণ করব। তাহলে প্রথমে আমরা লিখব উদ্দেশ্য। এখানে একটু চেঞ্জ করে দিয়েছি, প্রথম যে প্রজেক্টে আমরা বিভিন্ন পয়েন্ট দিয়েছিলাম এখানে একটু সহজ করে আরও খুব কম কথার মধ্যে যাতে প্রজেক্টটা করা যায় সেই জন্যই এইভাবে করার চেষ্টা করেছি। তো প্রথমে লিখবে উদ্দেশ্য, 1 2 3 4 করে পয়েন্ট লিখবে। 1, প্রযুক্তির ব্যবহারের ফলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, মহাকাশ গবেষণা সব ক্ষেত্রে আমরা এখন চরম উন্নতির শিখরে। 2, প্রযুক্তির ব্যবহারে ছাত্রছাত্রীরা কীভাবে স্বাধীন ও আত্মবিশ্বাসী হয়ে উঠছে, যে কোনো সমস্যার সমাধানে দক্ষ হয়ে উঠছে, সোশ্যাল মিডিয়া মারফত দ্রুত যোগাযোগ করতে শিখছে, সৃজনশীলতা বৃদ্ধি পাচ্ছে, এইসব ইতিবাচক দিক তুলে ধরা এই প্রকল্পের উদ্দেশ্য। 3, অত্যধিক প্রযুক্তি ব্যবহারের ফলে শিশুদের শৈশব কীভাবে হারিয়ে যাচ্ছে, তাদের আচরণগত এবং মানসিক সমস্যা কীভাবে তৈরি হচ্ছে, সৃজনশীলতা হারিয়ে কীভাবে যান্ত্রিক হয়ে পড়ছে, অনলাইন গেম খেলে সাইবার ক্রাইমে জড়িয়ে পড়ছে, এইসব নেতিবাচক প্রভাব তুলে ধরাও এই প্রকল্পের উদ্দেশ্য। 4, প্রযুক্তি ব্যবহারের সঠিক পথ বেছে নেওয়ার ক্ষেত্রে অভিভাবক, অভিভাবিকা ও শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা। এরপর আমরা চলে যাচ্ছি পরের পয়েন্টে, পরিকল্পনা। বিদ্যালয়ে বিজ্ঞান ও পরিবেশ ক্লাসে মানব জীবনে প্রযুক্তির প্রয়োগ ও প্রভাব কতখানি আলোচনা প্রসঙ্গে সামার প্রজেক্টের বিষয়রূপে তুলে ধরার পরিকল্পনা গ্রহণ করি। পরের পয়েন্টে চলে যাচ্ছি, এরপর লিখব আমরা রূপদান। প্রযুক্তির প্রভাব বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আলোচনা ও সহযোগিতা, আমাদের পাঠ্য বিজ্ঞান বই ও বিজ্ঞান বিষয়ক পত্রপত্রিকায় বিভিন্ন তথ্য সংগ্রহ এবং গুগল সার্চ করে বা রচনা বই পড়ে প্রযুক্তির প্রভাব বিষয়ে তথ্য অনুসন্ধান করে আমার এই প্রকল্পকে রূপদান করার চেষ্টা করেছি। এখানে তোমরা যদি মনে করো তাহলে উঁচু ক্লাসের অর্থাৎ দাদা দিদিদের বই থেকে কিছু তথ্য নিতে পারো, তোমরা অভিভাবকদের কাছে সাহায্য নিতে পারো। মূল বিষয়টা হচ্ছে তুমি বিষয়টা কীভাবে গুছিয়ে লিখবে সেটা তোমার উপরে নির্ভর করছে। তাহলে বিষয়টা মোটামুটি একটু ছোট্ট করে লিখলে এইভাবে লিখবে যে মানুষের জন্মলগ্ন থেকেই প্রযুক্তি মানুষের অপরিহার্য সঙ্গী, বর্তমানেও তা মানব সভ্যতার অন্যতম হাতিয়ার। ব্যবহারিক বিজ্ঞানে হলো প্রযুক্তি, পরীক্ষাগারে যেসব বৈজ্ঞানিক তথ্য আবিষ্কৃত হয় মানব কল্যাণে তাকে প্রয়োগ করাই হলো প্রযুক্তিবিদ্যার প্রয়াস বা প্রতিজ্ঞা। সূর্য অস্ত গেলে ঘরে রাস্তায় যে আলো জ্বলে, অসহ্য গরমে শান্তি আনে পাখা, কল থেকে সরবরাহ করা হয় তৃষ্ণার জল, এসবের পিছনে আছে আধুনিক প্রযুক্তিবিদ্যার সোনালি ছোঁয়া। বিজ্ঞানকে সাধারণের প্রত্যক্ষ সংস্পর্শে আনে প্রযুক্তিবিদ্যা। এর মাধ্যমে বিজ্ঞান আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আমাদের জীবনকে পরিবর্তিত ও নিয়ন্ত্রিত করে। আসলে যন্ত্রের সাহায্যে মানুষের শ্রমকে লাঘব করবার মহৎ উদ্দেশ্য নিয়ে প্রযুক্তিবিদ্যার আবির্ভাব। প্রাচীন যুগের প্রযুক্তিবিদ্যা আজকের মতো যন্ত্র নির্ভর ছিল না, তা ছিল মানুষের অত্যাশ্চর্য ক্ষমতার এই অসাধারণ ইঙ্গিতবাহী। মিশরের পিরামিড স্থাপত্যের বিস্ময়কর নিদর্শন, মহেঞ্জোদারো হরপ্পার গৃহ নির্মাণ ব্যবস্থা প্রণালী অনন্ত জ্ঞান স্পৃহারও সঙ্গী হয়েছে, যার শ্রেষ্ঠতম নিদর্শন মানুষের মহাকাশ বিজয়। আলো, পাখা, টেলিভিশন, রেডিও, ফ্রিজ, হিটার, টেলিফোন, মোবাইল ফোন সবই কিন্তু প্রযুক্তি নির্ভর। ট্রেন, বাস, উড়োজাহাজ, বীজ রোপণ, ফসল কাটার মেশিন, ফসল ঝাড়াই করার মেশিন, এছাড়াও আছে গণমাধ্যম, মহাকাশ গবেষণার কথা আগেই বলেছি, কম্পিউটার, শিক্ষা, প্রযুক্তির অবদান সর্বক্ষেত্রে। এরপরে ছোট্ট করে লিখবে যে জোরালো আলোর পশ্চাতে থাকে তীব্র অন্ধকার, প্রযুক্তির ক্ষেত্র কথাটা কিন্তু সত্য। প্রযুক্তি আধুনিক জীবনে সুফল এনে দিলেও মন্দ দিককে অস্বীকার করা যায় না। কম্পিউটার, মোবাইল প্রভৃতির মাধ্যমে কুপ্রভাব পড়েছে আধুনিক জীবনেও। প্রযুক্তিকে হাতিয়ার করে আধুনিক মারণাস্ত্রের আবিষ্কার মানব কল্যাণের পরিবর্তে মানব জীবনে বহন করে আনছে অভিশাপ। আধুনিক জীবন প্রযুক্তি ছাড়া অচল, এটা অবশ্যই স্বীকার করতে হবে। অবশ্য প্রযুক্তির ভালো ও মন্দ দিক দুইয়ে আছে। মানুষের দায়িত্ব প্রযুক্তিকে মানব কল্যাণের কাজে ব্যবহার করা। মোটামুটি এই বিষয়টি লিখলেই হবে। তোমরা যদি মনে করো যে আরও ভালো করে গুছিয়ে লিখবো অবশ্যই লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। মূলত প্রকল্প নির্মাণের ক্ষেত্রে তোমার স্বাধীনতা আছে, তুমি নিজের মতো করে এই বিষয়গুলি সাজিয়ে নিয়ে লিখতে পারো।
এরপর প্রকল্পের বিষয় হচ্ছে গণিত অর্থাৎ ম্যাথমেটিক্স। আমরা প্রকল্পের বিষয় হিসেবে যেটা নির্বাচন করেছি সেটা হচ্ছে প্র্যাকটিস বেসিক অ্যারিথমেটিক স্কিল বাই প্লেইং এ সেট অফ ফান ম্যাথ গেমস, অর্থাৎ মোটামুটি এর বাংলা করলে দাঁড়ায় যে মজাদার পাটিগণিত গেমের একটি সেট খেলে মৌলিক গাণিতিক দক্ষতা অনুশীলন। এছাড়া যে বিষয়গুলি আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কাজ সম্পূর্ণ করতে কত সময় লাগে তার একটি চার্ট বা গ্রাফ তৈরি করা। আরেকটি বিষয় হচ্ছে একটি সাধারণ পরীক্ষা পরিচালনা করে দূরত্ব, সময় এবং গতির মধ্যে সম্পর্ক অনুসন্ধান করো। এরপরে যে বিষয়টি আছে বিভিন্ন পরিমাপ ইউনিট অধ্যয়ন করো এবং তোমার প্রিয় খাবারের জন্য একটি রেসিপি বা পরিমাপ রূপান্তর চার্ট তৈরি করো। তারপরের পয়েন্ট আছে ভারতের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত শব্দ সমস্যার সমাধান করে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করার দক্ষতা অনুশীলন করো। মূলত এই বিষয়গুলি আছে। এই বিষয়গুলির মধ্য থেকে আমরা যে প্রকল্পের বিষয়টি বেছে নিয়েছি সেটা হচ্ছে মজাদার পাটিগণিত গেমের একটি সেট খেলে মৌলিক গাণিতিক দক্ষতা অনুশীলন। সেই বিষয়টি মূলত আমরা আলোচনা করব। যাই হোক, প্রকল্পের খাতা কিভাবে তৈরি করবে প্রথমে বলে দেওয়া হয়েছে। তোমাদের স্কুলে স্যার ম্যাডাম যেভাবে বলেছেন তোমরা অবশ্যই সেভাবে করবে। মূলত এখানে একটা উদাহরণ হিসাবে আমরা এই প্রকল্পের খাতাগুলো তৈরি করে তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে প্রথমে অবশ্যই উপরে লিখবে গ্রীষ্মাবকাশ প্রকল্প 2024, বিষয় লিখবে গণিত বা ম্যাথমেটিক্স। প্রকল্পের নামটা ইংরেজি বাংলায় দুটোতেই লিখে দিতে পারো। তারপর লিখবে সূচনা। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগ 2024 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের গ্রীষ্মাবকাশ প্রকল্প 2024 রূপায়ণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই প্রকল্প রূপায়ণে আমাদের বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক নাম অবশ্যই দিবে। পূর্বে বলে দেওয়া হয়েছে যদি প্রধান শিক্ষক হন তাহলে অবশ্যই লিখবে শ্রীযুক্ত, প্রধান শিক্ষিকা হলে লিখবে শ্রীযুক্তা। আর যদি প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা না থাকেন, যদি টিচার ইনচার্জ থাকেন সেক্ষেত্রে ভারপ্রাপ্ত শিক্ষক অবশ্যই লিখবে বা ভারপ্রাপ্ত শিক্ষিকা লিখবে। তো মহাশয় বা মহাশয়া বিদ্যালয়ের প্রার্থনা সভায় বিষয়টি উত্থাপন করেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে শ্রেণী শিক্ষক শিক্ষিকা, বিষয় শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাদের সংযুক্ত করে এই প্রকল্পকে সম্পূর্ণ রূপদান করার জন্য সচেষ্ট হন। মূলত প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে তোমাদের বলে দিই যে বিষয়গুলি বলা হচ্ছে পয়েন্টগুলি, সূচনা, বিষয় নির্বাচন, উদ্দেশ্য ইত্যাদি ইত্যাদি যে পয়েন্টগুলো ঘুরে ফিরে সেগুলোই আসছে। কেবলমাত্র বিষয়গুলির নামগুলি তোমরা পরিবর্তন করে দেবে তাহলেই হলো। তারপরের পয়েন্টে চলে যাচ্ছি বিষয় নির্বাচন। আমাদের শ্রেণী শিক্ষক বা শ্রেণী শিক্ষিকা যিনি থাকবেন বা যিনি বলেছেন এই প্রকল্প রূপায়ণ করার কথা, ক্লাস টিচারের নাম অবশ্যই লিখবে মহাশয় বা মহাশয়ার তত্ত্বাবধানে এবং বিষয় শিক্ষক বিষয় শিক্ষিকা অর্থাৎ সাবজেক্ট টিচার যে বিষয়টি অর্থাৎ গণিত বিষয়টি যিনি পড়ান তার নামটা অবশ্যই লিখবে মহাশয় বা মহাশয়ের সহযোগিতায়। আমরা গণিত বিষয়ে মজাদার পাটিগণিত গেমের একটি সেট খেলে মৌলিক গাণিতিক দক্ষতা অনুশীলন বিষয়টি প্রকল্পের বিষয় হিসেবে নির্বাচন করি। এরপর অবশ্যই লিখবে উদ্দেশ্য। উদ্দেশ্য 1, মজাদার গণিত গেমগুলি হলো শিক্ষামূলক ক্রিয়াকলাপ যা শিশুদের গণিত এবং গাণিতিক দক্ষতা বিকাশে উৎসাহ দান করে। 2, যেহেতু গণিতের গেমগুলি স্বতঃস্ফূর্ত এবং কৌতুকপূর্ণ সেজন্য গণিত শিক্ষায় এগুলি শিশুদের কাছে আকর্ষণীয়। এর পরের পয়েন্টে লিখবে শিশুদের জন্য গণিত গেমগুলি এমন একটি মজাদার পরিবেশ তৈরি করে যেখানে অঙ্কভীতি দূর করে অঙ্ক অনুশীলনে তাদের দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে। 4, দলবদ্ধভাবে গণিত গেমের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় শিশুদের একত্রিত করে। এরপরে লিখবে পরের পয়েন্টে পরিকল্পনা। বিদ্যালয়ে গণিত ক্লাসে শিক্ষক শিক্ষিকাগণ মাঝে মাঝে ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণের জন্য গণিত গেমের উপস্থাপনা করে থাকেন। আমরা মনোযোগ সহকারে সেই সব গণিত গেমের সমস্যার সমাধান করার চেষ্টা করি। কোনো কোনো দিন বাড়িতে অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে গণিত গেমের আসরে যোগদান করি এবং বন্ধুবান্ধবীদের সঙ্গে ধাঁধা বা হেয়ালের সঙ্গে গণিত গেম সংযুক্ত করে আনন্দে মেতে উঠি। এই অভিজ্ঞতা থেকে গ্রীষ্মাবকাশ প্রকল্প 2024-এর গণিত বিষয়ে উক্ত পরিকল্পনা গ্রহণ করি। এরপরের পয়েন্টে লিখবে রূপদান। গণিত গেমের প্রতি আগ্রহ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আলোচনা ও সহযোগিতা, বাড়িতে অভিভাবক অভিভাবিকাদের কাছ থেকে হেঁয়ালি আকারে মজাদার গণিত বিষয়ে তথ্য সংগ্রহ করে আমার এই প্রকল্পকে রূপদান করার চেষ্টা করেছি। এখন বৈশাখ মাসের মাঝামাঝি সময়, প্রতিদিন তাপমাত্রা বেড়েই চলেছে। কালবৈশাখীর দেখা নেই, বাইরে প্রচণ্ড লু বইছে। আবহাওয়া দপ্তর থেকে লাল সতর্কতা জারি করেছে, বাইরে বেরোনো নিষেধ। এমনই এক পরিবেশে বাড়িতে
দুপুরবেলায় সকলে এক জায়গায় বসে বা মিলিত হয়ে বিভিন্ন আলোচনা ও গল্পগুজব শুরু করেছি। বিভিন্ন আলোচনা প্রসঙ্গে একটি মজাদার অঙ্ক সকলের সামনে তুলে ধরার কথা বলতে সবাই রাজি হলো। আমি তাদের আগ্রহ দেখে খুশি হলাম এবং অঙ্কটি বলতে শুরু করলাম। সবার উদ্দেশ্যে বললাম যে প্রথমে তোমরা নিজের পছন্দ মতো মনে মনে একটি সংখ্যা ধরো। আমার দিদি বলল যে হ্যাঁ ধরেছি। আমি বললাম এবার সেই সংখ্যাকে 3 দিয়ে গুণ করে তার সঙ্গে 1 যোগ করো। দিদি বলল করেছি। এবার এই যোগফলকে পুনরায় 3 দিয়ে গুণ করো। দিদি ঘাড় নাড়ল, সম্মতি জানালো, অর্থাৎ সে করেছে এটা। আমি বললাম যে সংখ্যাটি পাওয়া গেল সেই সংখ্যাকে তুমি যে সংখ্যাটা মনে মনে ধরেছিলে তার সঙ্গে যোগ করো। দিদি একটু ভেবে নিল, তারপর বলল হ্যাঁ যোগ করেছি। আমি বললাম আমাকে যোগফলটা বলো। তাহলে মনে মনে তুমি যে সংখ্যাটা ধরেছিলে আমি সেই সংখ্যাটা বলে দিতে পারবো। দিদি বলল যোগফল হয়েছে 123। আমি বললাম তুমি মনে মনে যে সংখ্যাটা ধরেছিলে সেটি হলো 12। সবাই খুব আশ্চর্য হয়ে গেল এবং জানতে চাইল কিভাবে এটা সম্ভব হলো। তাদের জেদাজেদিতে আমি উত্তরটা বলে দিলাম। বললাম দিদি তুমি 12 সংখ্যাটি মনে মনে ধরেছিলে তাই তো? প্রথমে তুমি 12 সংখ্যাকে 3 দিয়ে গুণ করে পেয়েছিলে 3 গুণিত 12 সমান হচ্ছে 36। এই 36 সংখ্যাটি পেয়েছিলে। তার সঙ্গে 1 যোগ করার কথা বলেছিলাম। 1 যোগ করে তুমি পেয়েছ 37। আবার তাকে 3 দিয়ে গুণ করেছো, তাহলে গুণ করে পাওয়া গেল কত? 111। এই 111 সঙ্গে তোমার মনে মনে ভেবে রাখা সংখ্যাটা অর্থাৎ 12 যোগ করলে হয় 111 যুক্ত 12 সমান 123। ভালো করে লক্ষ্য করো, এই যোগফলের এককের ঘরের অঙ্ক হলো 3, আর এই 3 সংখ্যাটি বাদ দিলে যা থাকে সেই সংখ্যাটি তোমার মনে মনে ভেবে রাখা সংখ্যা অর্থাৎ 12 সংখ্যাটি পেয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ব্যাস, এবার সবাই মনে মনে সংখ্যা ধরে রাখার খেলায় মেতে উঠল। এরপর আমরা পরের পয়েন্টে লিখব মূল্যায়ন। মজাদার গণিত গেম বিষয়টি প্রকল্পের বিষয় হিসাবে নির্বাচন করি। গণিত গেমের প্রতি আমার আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। অঙ্ক অনুশীলন যে শুধু বই খাতা কলমের মধ্যে সীমাবদ্ধ নয়, সুদীর্ঘ কাল ধরে মানুষের মুখে মুখে এত সুন্দর সুন্দর মজাদার গণিত চর্চার মধ্য দিয়ে একটা সমান্তরাল ধারা বয়ে চলেছে। গ্রীষ্মাবকাশ প্রকল্প রূপায়ণ করতে গিয়েই আমার অভিজ্ঞতার ডালিতে একটি নতুন বিষয় যুক্ত হলো। এর পরের পয়েন্টে লিখবে সিদ্ধান্ত। গণিত গেমের মধ্য দিয়ে স্কুলে, বাড়িতে, আড্ডার আসরে সকলকে যুক্ত করার চেষ্টা করব এবং যাদের অঙ্কভীতি আছে তাদের সামনে এই সব মজাদার অঙ্ক তুলে ধরার চেষ্টা করব। বারবার অনুশীলন করে গণিতের বিষয়ে তাদের দক্ষ করে তুলব এবং নিজে আরও দক্ষ হয়ে উঠব। এই প্রকল্পের সঙ্গে একটা বিষয় যুক্ত করব, সেটা হচ্ছে কৃতজ্ঞতা শিক্ষার। পূর্বে বলেছি যে প্রকল্প বিভিন্নভাবে করা যায়, মূলত বিভিন্ন ক্লাসের জন্য বিভিন্ন রকম নির্দেশ দেওয়া থাকে, কিন্তু যেহেতু গ্রীষ্মাবকাশ প্রকল্প অর্থাৎ সামার প্রজেক্টের যে বিষয়গুলি এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু প্রকল্পের যে পয়েন্টগুলি দেওয়ার কথা সেখানে নির্দিষ্ট করে কিছু বলা নেই। তবে একটা বিষয় যে 5, 6, 7, 8, 9, 10, 11, 12 বা 1 থেকে 12 পর্যন্ত দুটো ক্লাস মিলে একটা গ্রুপ তৈরি করা হয়েছে। তোমাদের যদি মনে হয় যে 5, 6-এর জন্য যে নির্দিষ্ট বিষয়গুলি দেওয়া হয়েছে সেই বিষয়গুলি হয়তো জটিল হচ্ছে বা প্রকল্প রূপায়ণ করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছ, তাহলে তোমরা ওই 1 থেকে 12 পর্যন্ত যে কোনো একটা বিষয় কিন্তু নির্বাচন করতে পারো। এইটি কিন্তু গাইডলাইনে উল্লেখ করা আছে। তো যাই হোক, পরের পয়েন্টে লিখবে কৃতজ্ঞতা স্বীকার। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর 5ম ও 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের গণিত বিষয়ে প্রকল্প রূপায়ণের জন্য 5টি বিষয়ের অবতারণা করেছে। এগুলি হলো মজাদার পাটিগণিত গেমের একটি সেট খেলে মৌলিক গাণিতিক দক্ষতা অনুশীলন করা। 2, বিভিন্ন ধরনের কাজ সম্পূর্ণ করতে কত সময় লাগে তার একটি চার্ট গ্রাফ তৈরি করা। একটি সাধারণ পরীক্ষা পরিচালনা করে দূরত্ব, সময় এবং গতির মধ্যে সম্পর্ক অনুসন্ধান করা। বিভিন্ন পরিমাপ ইউনিট অধ্যয়ন করো এবং তোমার প্রিয় খাবারের জন্য একটি রেসিপি বা পরিমাপ রূপান্তর চার্ট তৈরি করো। ভারতে দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত শব্দ সমস্যার সমাধান করে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করার দক্ষতা অনুশীলন করা। এই বিষয়গুলির মধ্যে আমি আমাদের গণিত বিষয়ের শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ের পরামর্শ অনুযায়ী 1 নম্বর টপিক মজাদার পাটিগণিত গেমের একটি সেট খেলে মৌলিক গাণিতিক দক্ষতা অনুশীলন বিষয়টি নির্বাচন করি। এই প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে গণিত বিষয়ের শিক্ষক বা যদি শিক্ষিকা হন
তাহলে তাদের নামটা অবশ্যই লিখবে। সহযোগিতা পরামর্শ আমাকে সঠিক পথে চালিত করেছে, তাকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা। উক্ত প্রকল্প রূপায়ণের অনুমতি প্রদানে এবং উৎসাহ দানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা তার নাম অবশ্যই লিখবে। মহাশয়কে বা মহাশয়াকে জানাই আন্তরিক শ্রদ্ধা। প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে আমার দাদু ঠাকুমা মা পাপা দাদা দিদি ভাই বোনের সহযোগিতা অনস্বীকার্য। এছাড়াও উক্ত প্রকল্প রূপায়ণে যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা পেয়েছি তাদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এরপর ডান দিকে লিখবে বিনীত ছাত্রদের ক্ষেত্রে, আর যদি ছাত্রী হও তাহলে অবশ্যই লিখবে বিনীতা। তারপর নিজের নামটি লিখবে, নিচে লিখে দিবে ব্র্যাকেটের মধ্যে শিক্ষার্থীর স্বাক্ষর। আর বাঁ দিকে লিখবে তারিখ, অর্থাৎ যে তারিখে তুমি প্রকল্পটা রূপায়ণ করছো অর্থাৎ লিখছো কমপ্লিট করছো মোটামুটি একটা তারিখ দিলেই হবে। এরপর ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা বিষয়ে আমরা প্রকল্প রূপায়ণ কীভাবে করব সেই বিষয়ে চলে যাচ্ছি। এখানে মূলত অনেকেই বলে থাকে যে বাংলা ইংরেজি ইত্যাদি বিষয় আলাদা আলাদাভাবে হয়তো প্রকল্প করতে হবে, কিন্তু সেরকম ব্যাপারটা নয়। এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এবং ল্যাঙ্গুয়েজের যে টপিকগুলি দেওয়া আছে ইংরেজিতে কতগুলি টপিক আছে তার বাংলা করলে মোটামুটি যে বিষয়টি আমরা পাচ্ছি সেটা হচ্ছে নম্বর 1, বস্তু বা প্রাণীর ছবি আঁকতে এবং তাদের সংশ্লিষ্ট ইংরেজি শব্দ দিয়ে লেবেল করে একটি ছবির অভিধান তৈরি করো। 2, একটি সাধারণ ইংরেজি গান শোনো এবং গানটিকে বিরতি দিয়ে এবং একাধিকবার রিপ্লে করে সেই গানটি লিখো। নম্বর 3, সহজ ইংরেজি বাক্যাংশ এবং শব্দভাণ্ডার ব্যবহার করে একটি মজার স্ট্রিপ তৈরি করো। নম্বর 4, তোমার প্রিয় খাবার সিনেমা বা শখ সম্পর্কে ইংরেজিতে একটি ছোট অনুচ্ছেদ লিখো। 5, তোমার পছন্দ বিষয়ের উপর একটি ছোট ভিডিও দেখো এবং ইংরেজিতে সাধারণ বাক্য ব্যবহার করে একটি 1 পৃষ্ঠার সারাংশ তৈরি করো। মূলত এই যে 5টি টপিক দেওয়া আছে ভাষা বিষয়ে, এই 5টি টপিকের মধ্য থেকে আমাদেরকে একটি বিষয় বেছে নিতে হবে। তাহলে এই 5টি টপিকের মধ্য থেকে আমরা একটা বিষয় বেছে নিয়েছি, সেটা হচ্ছে মাই ফেভারিট ফুড, অর্থাৎ আমার প্রিয় খাবার সম্পর্কে। পূর্বে বলেছি আবার বলছি, এই 5টি বিষয়ের অর্থাৎ টপিকের মধ্য থেকে তোমার যেটি পছন্দ তুমি অবশ্যই সেটি নির্বাচন করবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে একটা উদাহরণ হিসাবে বা আলোচনার সুবিধার্থে এই বিষয়টি আমরা তুলে ধরেছি মাই ফেভারিট ফুড। তাহলে প্রজেক্টের খাতা তৈরি করবে, তুমি এখানে উপরে স্কুলের নাম লিখতে পারো কিংবা সামার প্রজেক্ট লিখতে পারো, কিংবা বাংলায় যদি লেখো তাহলে লিখবে গ্রীষ্মাবকাশ প্রকল্প 2024, তারপরে সাবজেক্টটা লিখবে ল্যাঙ্গুয়েজ, এরপরে স্কুলের নাম লিখবে, সাবজেক্ট পুনরায় আবার লিখতে পারো, আর নেম অফ দ্য প্রজেক্ট লিখবে, স্টুডেন্ট নেম, ক্লাস, সেকশন, রোল নাম্বার, টিচার সিগনেচার, সিগনেচার অফ দি স্টুডেন্ট। বাংলায় যদি করো সেখানে নাম, শ্রেণী, বিভাগ, ক্রমিক নম্বর ইত্যাদি বিষয়গুলি অবশ্যই লিখবে প্রথম পৃষ্ঠাতে একটু ভালো করে। এরপর উল্টো পৃষ্ঠা ছেড়ে দিয়ে যেভাবে বলা হয়েছে 3 নম্বর পৃষ্ঠায় চলে গেলে সেখানে লিখবে গ্রীষ্মাবকাশ প্রকল্প 2024, বিষয় হচ্ছে ভাষা, ব্র্যাকেটে লিখবে ল্যাঙ্গুয়েজ, প্রকল্পের নাম তোমার প্রিয় খাবার ইয়োর ফেভারিট ফুড। আর সূচনা বা ভূমিকা অংশে যা লিখতে হবে পুনরায় বলে দিচ্ছি, পূর্বেই বলা হয়েছে মূলত ভাষাটা একই হবে, সাবজেক্টটা শুধু চেঞ্জ করলেই হয়ে যাবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগ 2024 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের গ্রীষ্মাবকাশ প্রকল্প 2024 রূপায়ণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই প্রকল্প রূপায়ণে আমাদের বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক শ্রীযুক্ত নাম দিবে, যদি প্রধান শিক্ষিকা হন তাহলে শ্রীযুক্তা নাম দিবে, মহাশয় কিংবা মহাশয়া বিদ্যালয়ের প্রার্থনা সভায় বিষয়টি উত্থাপন করেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে শ্রেণী শিক্ষক শিক্ষিকা, বিষয় শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাদের সংযুক্ত করে এই প্রকল্পকে সম্পূর্ণ রূপদান করার জন্য সচেষ্ট হন। 2 নম্বর পয়েন্টে কী লিখবে? বিষয় নির্বাচন। আমাদের শ্রেণী শিক্ষক বা শ্রেণী শিক্ষিকা, যদি স্যার হন শিক্ষক, ম্যাডাম হলে শিক্ষিকা, শ্রীযুক্ত শ্রীযুক্তা নামটা দিবে, মহাশয় মহাশয়ার তত্ত্বাবধানে, এবং বিষয় শিক্ষক বিষয় শিক্ষিকা শ্রীযুক্ত বা শ্রীযুক্তা ড্যাশ মহাশয় মহাশয়ার সহযোগিতায় আমরা ভাষা বিষয়ে তোমার প্রিয় খাবার বিষয়টি প্রকল্পের বিষয় হিসাবে নির্বাচন করি। পরের পয়েন্টে কী লিখবে? উদ্দেশ্য। অনুচ্ছেদ রচনার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা কোনো একটি বিষয়কে নির্বাচন করে নিজস্ব বক্তব্য সুন্দর করে প্রকাশ করতে শেখে। নম্বর 2, ইংরেজিতে ছোট ছোট বাক্য নির্ভুলভাবে লিখতে এবং প্রত্যেকটি বাক্যের মধ্যে অর্থপূর্ণ সঙ্গতি কীভাবে বজায় থাকে তা অনুচ্ছেদ রচনার মধ্য দিয়ে সহজে রপ্ত করা যায়। 3, অনুচ্ছেদ রচনার মধ্য দিয়ে নির্ভুল বানান শিক্ষা,
সহজ সরল ভাষায় মূল ভাব প্রকাশ করা, এক কথায় গুছিয়ে লেখার অভ্যাস গড়ে ওঠে। এর পরের পয়েন্টে চলে যাবে, সেখানে লিখবে পরিকল্পনা। বিদ্যালয়ে ভাষা ও সাহিত্য ক্লাসে শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণের জন্য প্রিয় খাবার, প্রিয় সিনেমা, শখ ইত্যাদি বিষয় উপস্থাপন করে থাকেন। আমরা আমাদের সেই প্রিয় বিষয় সম্পর্কে ইংরেজিতে গুছিয়ে বলার চেষ্টা করি এবং লিখিত আকারেও প্রকাশ করার চেষ্টা করি। এই অভিজ্ঞতা থেকেই গ্রীষ্মাবকাশ প্রকল্প 2024-এর ভাষা বিষয়ে উক্ত পরিকল্পনা গ্রহণ করি। এরপর লিখবে রূপদান। বিভিন্ন সুস্বাদু খাবারের প্রতি আকর্ষণ, বিভিন্ন দেশি বিদেশি খাবারের নাম, সেই সমস্ত খাবারের গুণাগুণ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা, বাড়িতে অভিভাবক অভিভাবিকাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আমার এই প্রকল্পকে রূপদান করার চেষ্টা করেছি। এখানে বিষয়টা লিখবে, তোমার প্রিয় যে খাবার সেই খাবার সম্পর্কে তোমার লিখলেই হবে। যে কোনো খাবার হতে পারে, তোমার যেটি প্রিয় সেই সম্পর্কে ইংরেজিতে একটি অনুচ্ছেদ তোমাকে লিখতে বলেছে। এখানে যে রূপদান পয়েন্টটি তোমরা দিয়েছো, এখানে তোমরা লিখবে তোমার যে প্রিয় খাবার সেই প্রিয় খাবার সম্পর্কে ইংরেজিতে একটি ছোট্ট অনুচ্ছেদ, যে কোনো প্রিয় খাবার। এই বিষয়টা আমি বলছি না, তোমরা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারো তথ্যগুলো, সেই তথ্যগুলো সংগ্রহ করে নিজের মতো করে অবশ্যই এখানে লিখবে। এর পরের পয়েন্টে লিখবে মূল্যায়ন। প্রিয় খাবার বিষয়টি প্রকল্পের বিষয় হিসাবে নির্বাচন করে দেশি বিদেশি খাবার, বিশেষ করে ভারতীয় রন্ধন প্রণালী সম্পর্কে আমার আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। প্রাকৃতিক বৈচিত্র্য, মাটি, জলবায়ু, সংস্কৃতি, জাতিগত গোষ্ঠী এবং পেশার বৈচিত্র্যের সঙ্গে রন্ধন প্রণালীর বৈশিষ্ট্য জড়িয়ে আছে। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের খাবার ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্যের সূত্র ধরে প্রতিটি দেশের সঙ্গে রন্ধন প্রণালীর আদান প্রদান ঘটেছে। গ্রীষ্মাবকাশ প্রকল্প 2024 রূপায়ণ করতে গিয়ে আমার প্রিয় খাবার সম্বন্ধে ছোট্ট অনুচ্ছেদে লিখতে গিয়ে দেশি বিদেশি খাবার বিষয়ে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করলাম। এর পরের পয়েন্টে লিখবে সিদ্ধান্ত। বন্ধুরা কে কী খাবার পছন্দ করে, খাবারের গুণগত মান সম্পর্কে, কোন খাবার কি দিয়ে তৈরি করা হয়, সেই সমস্ত খাবারে কি পরিমাণ তেল মশলা থাকে, এই প্রসঙ্গে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, ভেজালের মাত্রা ইত্যাদি বিষয়ে স্কুলে বাড়িতে আলোচনা করব এবং সকলকে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার পরামর্শ দেব। এর পরের পয়েন্টে চলে যাবে, অর্থাৎ লাস্ট যেটা আমরা লিখছি সেটা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের ভাষা বিষয়ে প্রকল্প রূপায়ণের জন্য 5টি বিষয়ের অবতারণা করেছে। এই বিষয়গুলির মধ্যে আমি আমাদের ভাষা বিষয়ের শিক্ষক বা শিক্ষিকা শ্রদ্ধেয়া মহাশয়া অর্থাৎ নামটা লিখে যেভাবে বলা হয়েছে সেভাবেই লিখবে। সহযোগিতা পরামর্শ আমাকে সঠিক পথে চালিত করেছে, তাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। এছাড়াও উক্ত প্রকল্প রূপায়ণে যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা পেয়েছি তাদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এরপর ডান দিকে বিনীত বা বিনীতা, ছাত্র হলে বিনীত, ছাত্রী হলে বিনীতা লিখবে আর স্বাক্ষর করবে এবং বাঁ দিকে তারিখটা অবশ্যই দিয়ে দেবে। এরপরের বিষয় হচ্ছে সারাউন্ডিং এনভায়রনমেন্ট অর্থাৎ পারিপার্শ্বিক পরিবেশ। এখানে মূলত যে টপিকগুলি দেওয়া আছে সেটা হচ্ছে প্রকৃতিতে হাঁটো বা পদব্রজে ভ্রমণ করো এবং বিভিন্ন ঋতু বা আবহাওয়ার অবস্থার প্রতিনিধিত্ব করে এমন আইটেম সংগ্রহ করো। 2. পরিবেশের উপর আবর্জনার প্রভাব স্টাডি করো এবং একটি পোস্টার বা সংক্ষিপ্ত ভিডিও তৈরি করো যা জনসাধারণের আবর্জনা ফেলার ব্যাপারে এবং আবর্জনার ব্যবহার সঠিকভাবে নিষ্পত্তি করতে উৎসাহিত করে। 3. পুনর্ব্যবহার করার সুবিধাগুলি অন্বেষণ করো এবং একটি পুনর্ব্যবহারযোগ্য চার্ট তৈরি করো যা দেখায় যে কোন আইটেমগুলি পুনর্ব্যবহৃত করা যেতে পারে এবং কিভাবে সেগুলি সাজানো উচিত। 4. জনসমাজে বিভিন্ন ধরনের গাছগুলি অন্বেষণ করো এবং তাদের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করে একটি সাধারণ নির্দেশিকা তৈরি করো। 5. একটি প্রকৃতি জার্নাল তৈরি করে পর্যবেক্ষণ দক্ষতা অনুশীলন করো যা তোমার শহর, গ্রামে এবং এর আশেপাশে পাওয়া বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী জগৎকে লিপিবদ্ধ করে। মূলত এই বিষয়গুলি ইংরেজিতে তোমাদের টপিকগুলো দেওয়া আছে। ইংরেজি থেকে সরাসরি বাংলায় রূপান্তর বা তর্জমা করতে গিয়ে ভাষাগত একটু সমস্যা অবশ্যই হয়, তো মূল যেটা বিষয় সেটা অবশ্যই বলে দিলাম। এরপরে কিভাবে প্রজেক্ট তৈরি করবে। অন্যান্য বিষয়গুলির ক্ষেত্রে যেমন প্রজেক্টের খাতা তৈরি করেছে এখানেও সেইভাবেই প্রজেক্টের খাতা তৈরি করবে। উপরে হেডিংয়ে অবশ্যই লিখবে গ্রীষ্মাবকাশ প্রকল্প 2024। এরপরে বিষয়টা লিখবে পারিপার্শ্বিক পরিবেশ।
প্রকল্পের নাম লিখবে যে পুনর্ব্যবহার করার সুবিধাগুলি অন্বেষণ করো এবং একটি পুনর্ব্যবহারযোগ্য চার্ট তৈরি করো যাতে বোঝা যায় কোন আইটেমগুলি পুনর্ব্যবহার করা যেতে পারে এবং কিভাবে সেগুলো সাজানো উচিত। তাহলে প্রথমে ভূমিকা বা সূচনা। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগ 2024 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের গ্রীষ্মাবকাশ প্রকল্প 2024 রূপায়ণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই প্রকল্প রূপায়ণে আমাদের বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক নামটা অবশ্যই লিখবে। বিদ্যালয় প্রার্থনা সভায় বিষয়টি উত্থাপন করেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে শ্রেণী শিক্ষক শিক্ষিকা, বিষয় শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাদের সংযুক্ত করে এই প্রকল্পকে সম্পূর্ণ রূপদান করার জন্য সচেষ্ট হন। এর পরের পয়েন্টে কী লিখবে? সেই আগের মতোই বিষয় নির্বাচন। আমাদের শ্রেণী শিক্ষক বা শ্রেণী শিক্ষিকা শ্রীযুক্ত শ্রীযুক্তা নামটা অবশ্যই দেবে, তারপর মহাশয় মহাশয়া তত্ত্বাবধানে এবং বিষয় শিক্ষক বিষয় শিক্ষিকা শ্রীযুক্ত শ্রীযুক্তা নামটা লিখে, যদি স্যার হন তাহলে মহাশয়, ম্যাডাম হলে মহাশয়ার সহযোগিতায় আমরা পারিপার্শ্বিক পরিবেশ বিষয়ে পুনর্ব্যবহার করার সুবিধা এবং পুনর্ব্যবহারের একটি তালিকা তৈরি বিষয়টি প্রকল্পের বিষয় হিসেবে নির্বাচন করি। এর পরের পয়েন্টে লিখবে উদ্দেশ্য। সভ্যতা যত অগ্রসর হচ্ছে প্রকৃতির উপর মানুষের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। মানুষ নিজের প্রয়োজনে কিছু কিছু অবাঞ্ছিত উপাদান তৈরি করে এবং যেগুলি অপ্রয়োজনীয় সেগুলি ফেলে দেয়। এগুলিকে বর্জ্য পদার্থ বলে। ঘর গৃহস্থালী, ব্যবসা বাণিজ্য, শিল্প, স্বাস্থ্য, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ উৎপাদন করে। এই বর্জ্য একটি বড় সমস্যা। এই বর্জ্যগুলিকে পুনর্ব্যবহার করা খুব প্রয়োজন। এর কারণ যে কোনো নতুন পণ্য তৈরি করতে যেমন কাঁচামালের প্রয়োজন হয় তেমনই প্রয়োজন হয় শক্তির। নতুন পণ্য উৎপাদন করতে গিয়ে পরিবেশ দূষিত হয়, প্রাকৃতিক সম্পদ হ্রাস পায়, অনেক অর্থের প্রয়োজন হয়। রিসাইক্লিং বা পুনর্ব্যবহারের ফলে কী কী সুবিধা পেতে পারি সেগুলো অবশ্যই লিখবে পয়েন্ট করে। জল, বায়ু, মাটি দূষণ কম হয়। 2 লিখবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও পরিবেশকে রক্ষা করা যায়। 3 লিখবে অর্থ সাশ্রয় হয়। 4 নম্বরে লিখবে পুনর্ব্যবহারের অর্থ হলো বর্জ্যগুলিকে বর্জ্য হিসেবে বিবেচনা না করে মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করা। 5 পুনর্ব্যবহারের ফলে লক্ষ লক্ষ কর্মসংস্থান হয়, অর্থাৎ অনেক মানুষ কাজ করার সুযোগ পায়। 6 বর্জ্যের কারণে পরিবেশে যে দুর্গন্ধ ছড়ায়, জীবাণু সংক্রমণ ঘটে, পুনর্ব্যবহারের ফলে মানুষ তা থেকে মুক্তি পায়। 7 রিসাইক্লিং অর্থাৎ পুনর্ব্যবহার কী এবং কোন কোন উপাদানগুলি রিসাইকেল করা যায় এই প্রকল্পের মাধ্যমে আমরা জানতে পারব। এছাড়াও বর্জ্য সংগ্রহ এবং বাছাই করার সঠিক পদ্ধতি, কাঠ, জল, খনিজ পদার্থের মতো প্রাকৃতিক সম্পদ রক্ষা করা, নতুন কাঁচামাল সংগ্রহের প্রয়োজন বাদ দেওয়া এবং দূষণ রোধ করা, শক্তি সঞ্চয় করা, গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করা, মানুষের স্বাস্থ্য সুরক্ষিত করা প্রভৃতি বিষয়ে জ্ঞান অর্জন করা যায়। অর্থাৎ এর উদ্দেশ্যই হচ্ছে এই বিষয়গুলি। এরপরে লিখবে পরিকল্পনা। বিজ্ঞান ক্লাসে বর্জ্য সম্পর্কে আলোচনা প্রসঙ্গে সারা পৃথিবীতে কত ধরনের বর্জ্য আছে এবং তাদের অপসারণ পুনর্ব্যবহার কিভাবে করা হয় শিক্ষক শিক্ষিকাগণ সে বিষয়ে আলোচনা করেন। ঘর গৃহস্থালীর বর্জ্য, কলকারখানার বর্জ্য, বর্জ্য অর্থাৎ ইলেকট্রনিক্স দ্রব্যের ক্ষেত্রে যেটা বলা হয়, এবং বর্তমানে সবচেয়ে আলোচিত প্লাস্টিক বর্জ্য। এই প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার কিভাবে করা হচ্ছে তার একটি বিবরণ তুলে ধরা হলো। একটা হেডিং দেওয়া যেতে পারে যে প্লাস্টিক রাস্তা। আমাদের দেশে প্রতি বছর প্রায় 62 মিলিয়ন টন কঠিন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে যা পুনর্ব্যবহৃত হয় তাদের মধ্যে প্লাস্টিকের হার সর্বাধিক, প্রায় 60%। ফেলে দেওয়া প্লাস্টিক ব্যবহার করে ভারত প্রায় 1 লক্ষ কিলোমিটার রাস্তা তৈরি করেছে। প্লাস্টিকের বর্জ্য ব্যবহার করে রাস্তা নির্মাণের কাজ শুরু হয় 2015 সালে। এই কৌশলটি প্রথম আবিষ্কার করেন মাদুরাইয়ের থিয়াগরজার ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক শ্রী রাজা গোপালন বাসুদেবন। এর কিছুদিন পরেই সরকার থেকে রাস্তা নির্মাণ কার্যে প্লাস্টিকের ব্যবহার বাধ্যতামূলক করা হয়, কেননা প্লাস্টিকের তৈরি রাস্তাগুলি অনেক বেশি মজবুত হয় এবং বন্যা কিংবা চরম উত্তাপের মতো কঠিন পরিবেশে অনেক বেশি টেকসই। পরের পয়েন্টে লিখবে প্লাস্টিক থেকে জ্বালানি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের অধ্যাপক সতীশ কুমার জীবাণু বিয়োজ্য নয় এমন 50 টন প্লাস্টিককে তিনি পেট্রোলে রূপান্তরিত করেন। এর দাম লিটার প্রতি মাত্র 40 টাকা। যদিও এই পেট্রোল গাড়িতে ব্যবহার করতে দেখা যায়নি, কিছু কিছু ক্ষেত্রে কলকারখানায় মেশিন চালানোর কাজে ব্যবহার করা হচ্ছে। কুমারের মতে
পলিভিনাইল ক্লোরাইড অর্থাৎ যেটাকে আমরা পিভিসি বলি এবং পলিথিলিন টেরেফহেলেট অর্থাৎ পেট পিইটি বাদে অন্যান্য সমস্ত ধরনের প্লাস্টিক থেকে পেট্রোল তৈরি করা সম্ভব। এছাড়াও প্লাস্টিক থেকে আসবাব, ব্যাগ, খেলনা ইত্যাদি কীভাবে তৈরি করা হয় বা করা হচ্ছে সেই বিষয়টি এখানে সংক্ষেপে উল্লেখ করা হলো। 2013 সালে দিল্লির দীনেশ পারেখ এবং সচিন শর্মা প্লাস্টিক দিয়ে উদ্ভাবনী পণ্য তৈরি করেন। ফেলে দেওয়া বোতল সংগ্রহের জন্য এরা রিভার্স ভেন্ডিং মেশিন তৈরি করেছে। এছাড়াও প্লাস্টিক আদিবাসীদের জীবনকে উন্নত করেছে। 2019 সাল নাগাদ প্রযুক্তিবিদ অমিতা দেশপান্ডে এবং নন্দন ভাই তাদের বিলাসবহুল চাকরি ছেড়ে আরোহণ ইকো সোশ্যাল শুরু করেন, যার মূল লক্ষ্য ছিল গ্রামীণ মহিলাদের দিয়ে প্লাস্টিকের ফাইল, কভার, ঘর সাজানো সামগ্রী, যোগাসনের ম্যাট ইত্যাদি তৈরি করানো। পুনর্ব্যবহারের গুণাগুণ সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে গ্রীষ্মাবকাশ প্রকল্প 2024 পারিপার্শ্বিক পরিবেশ বিষয়ে উক্ত পরিকল্পনা গ্রহণ করি। এর পরের পয়েন্টে লিখবে রূপদান। ঘর গৃহস্থালির বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যের প্যাকেট, রান্নার সামগ্রীর প্যাকেট, খাবারের প্যাকেট থেকে ঘর সাজানোর উপকরণ তৈরি করে মা বাবাকে ব্যবহৃত জিনিসপত্রের পুনর্ব্যবহারের কথা বললে তারা খুব খুশি হন। এই ব্যাপারে তারা আমাকে অনেক সাহায্য করেন। সকলের উৎসাহে আমি আমার এই প্রকল্পকে রূপদান করার চেষ্টা করেছি। এরপরে তোমরা একটা তালিকা তৈরি করবে, উপরে হেডিং দেবে পুনর্ব্যবহার বা রিসাইক্লিং, বর্জ্যের নামগুলো বাঁদিকে দিবে এবং সেগুলি পুনর্ব্যবহার অর্থাৎ পুনরায় সেগুলিকে কীভাবে ব্যবহার করা হচ্ছে সেরকম একটা তালিকা তৈরি করবে। এখানে কতগুলো বিষয় আমি উল্লেখ করেছি, এর সঙ্গে অবশ্যই তোমরা সেই বিষয়গুলি যুক্ত করতে পারো। যেমন ধরো প্রথমে আমি বলেছি যে সবজির খোসা, ডিমের খোল, মাছ মাংসের অবশিষ্ট অংশ, এখান থেকে কি হয়? সার তৈরি হয়। পুরাতন যে সংবাদপত্রের কাগজ, নিউজ পেপার যেগুলো বাড়িতে জমা হয় বা বিভিন্ন জায়গায় জমা হয়, অফিসেতে, আদালতে ইত্যাদি জায়গায়, সেগুলো অবশ্যই লক্ষ্য করেছো। তো মূলত সেখান থেকে আমরা কাগজের ঠোঙা তৈরি করতে পারি। ছেঁড়া ফাটা বই, বর্জ্য কাগজ যেগুলোকে ফেলে দেওয়া হয়, সেখান থেকে কিন্তু সেগুলি সংগ্রহ করে আমরা নতুন কাগজ, পিচবোর্ড ইত্যাদি তৈরি করতে পারি। এছাড়া লোহার যন্ত্রাংশ, টুকরো লোহা যেগুলো আছে সেখান থেকে কি হয়? নতুন ধাতব বস্তু তৈরি করা যায়। প্লাস্টিকের বোতল বা সাধারণ প্লাস্টিক যেগুলো ফেলে দেওয়া হচ্ছে সেখান থেকে কী করা যায়? ফুলদানি, কলমদানি, ফুলের টব, দড়ি, বৈদ্যুতিক তারের যেটা আবরণ সেই উপরের অংশটা, চেয়ার, টেবিল, হাঁড়ি আর রাস্তা তৈরির কথা তো বলা হয়েছে আগেই, এগুলি কিন্তু পুনরায় ব্যবহার করা হচ্ছে। খাদ্যের বর্জ্য অর্থাৎ উচ্ছিষ্ট অংশ যেগুলোকে আমরা বলছি সেখান থেকে কম্পোস্ট বা বায়োগ্যাস তৈরি করা যায়। আচ্ছা, কাঁচ, এই কাঁচ থেকে কিন্তু পুনরায় কাঁচ তৈরি করা যায়, কিংবা বাড়িতে কাঁচের যে সমস্ত পাত্রগুলি আছে সেগুলো আমরা আচার রাখার পাত্র বা মশলাপাতি ইত্যাদি রাখার পাত্র হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা, ধাতব ক্যান, এই ধাতব ক্যান থেকে পুনরায় ধাতব ক্যান বারবার কিন্তু তৈরি করা যায়। প্লাস্টিকের বোতল, জার, তেলের ক্যান, বারবার ফিরে আসছে বিষয়গুলি আমি আলাদা করে লিখিয়ে দিয়েছি। সেটা নিজের বাড়িতে নিজের প্রয়োজনে কিভাবে কাজে লাগানো যায় না, জল ছেটানোর পাত্র তৈরি করা যায়, সাবান গুঁড়ো রাখার পাত্র হয়, কিংবা পাখিকে খাবার দেওয়ার জন্য একটা পাত্র তৈরি করা যেতে পারে। এছাড়া আছে পুরাতন বস্ত্র, বাড়িতে অনেক পুরাতন বস্ত্র জমা হয়, সেই বস্ত্র দিয়ে আমরা মেঝে, টয়লেট, দরজা জানলা, সাইকেল, বাইক, গাড়ি মোছামুছির কাজটা করতে পারি। পুরাতন উলের সোয়েটার যদি থাকে সেটাতে এক ধরনের মোজা কিন্তু তৈরি করা যায়। এছাড়া পুনরায় আবার প্লাস্টিক বলেছি, প্লাস্টিক থেকে আমরা কি বলছি? প্লাস্টিক থেকে রাস্তা তৈরির কথা বলেছি। প্লাস্টিক থেকে রাস্তা তৈরি, জ্বালানি ইত্যাদি রিসাইক্লিং অর্থাৎ পুনর্ব্যবহার করা যেতে পারে। রাবারের টায়ার থেকে পুনরায় রাবারের টায়ার তৈরি করা যায়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কয়লার ছাই থেকে জ্বালানি ছাই বা ফ্লাই অ্যাশ যেটা আমরা বলি, কিংবা ওই কংক্রিট যে নির্মাণ করা হচ্ছে বাড়ি তৈরির ক্ষেত্রে সেখানেও কিন্তু এই কয়লার ছাইটাকে ব্যবহার করা হচ্ছে। এছাড়া ওই পেট বলেছিলাম, পিইটি পেট, জলের বোতল, সেগুলি পুনরায় কীভাবে ব্যবহার করা হয় না, পলিয়েস্টার পোশাক তৈরি হয়। বিভিন্ন ধরনের যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারি থেকে বাছাই করে নতুন ব্যাটারি তৈরি করা যায়। আর বর্জ্য, ইলেকট্রনিক্স দ্রব্যের ক্ষেত্রে বলা হয়েছে বর্জ্য থেকে নতুন ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরি করা যায়। এর পরের পয়েন্টটা কী লিখবে? মূল্যায়ন। পরিবেশ থেকে বর্জ্য অপসারণ এবং দূষণ প্রতিরোধে পুনর্ব্যবহারের গুরুত্ব অপরিসীম। অবশ্য ঘর গৃহস্থালির পুনর্ব্যবহার সংক্রান্ত ব্যাপারে ঝুঁকি কম, কিন্তু একসাথে মিশে থাকা বর্জ্যগুলিকে পুনর্ব্যবহার করা খুব কঠিন। প্রথমে বর্জ্যগুলিকে পৃথক করে আলাদা আলাদা ব্যাগে বা পাত্রে বিভিন্ন শ্রেণীর বর্জ্য রেখে দেওয়া হয়। এ ব্যাপারে দক্ষ শ্রমিকদের অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। এরপর বিভিন্ন উপায়ে বর্জ্যগুলিকে পুনর্ব্যবহার করা হয়। সিদ্ধান্ত:
বাড়িতে ব্যবহৃত জিনিসপত্র থেকে ঘরোয়া পদ্ধতিতে ঘর সাজানোর জন্য গৃহকর্মে নিত্য প্রয়োজনে বর্জ্যগুলিকে এত সুন্দরভাবে কাজে লাগানো যায়, গ্রীষ্মাবকাশ প্রকল্প 2024 রূপায়ণ করতে গিয়ে নতুন অভিজ্ঞতা হলো। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুস্থ পরিবেশ গড়ে তোলার জন্য বন্ধুদের এই কর্মে সামিল করব। এরপর লিখবে কৃতজ্ঞতা স্বীকার। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের পারিপার্শ্বিক পরিবেশ বিষয়ে প্রকল্প রূপায়ণের জন্য যে 5টি বিষয়ের অবতারণা করেছে তার মধ্যে আমি এক্সপ্লোর দ্য বেনিফিটস অফ রিসাইক্লিং অ্যান্ড ক্রিয়েট এ রিসাইক্লিং চার্ট দ্যাট শোজ হোয়াট আইটেম ক্যান বি রিসাইকেলড অ্যান্ড হাউ দে শুড বি সর্টেড বিষয়টি নির্বাচন করি। এই প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ে শিক্ষক বা শিক্ষিকা মাননীয়া সেই শিক্ষক শিক্ষিকার নাম অবশ্যই লিখবে। মহাশয়ার সহযোগিতা পরামর্শ আমাকে সঠিক পথে চালিত করেছে, তাকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা। এছাড়াও উক্ত প্রকল্প রূপায়ণে যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা পেয়েছি তাদের প্রত্যেকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এরপর বিনীত বা বিনীতা নিজের নাম অবশ্যই লিখবে, বাঁদিকে তারিখ দেবে, ব্যাস। এরপরের বিষয় হচ্ছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ে। তো এখানে মূলত যে টপিকগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটি সংক্রামক রোগ নিয়ে গবেষণা করো এবং এর কারণ, উপসর্গ, প্রতিরোধ এবং চিকিৎসা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। 2. নিরাপদ পানীয় জল এবং স্বাস্থ্যের উপর এর প্রভাব সম্পর্কে একটি প্রকল্প তৈরি করো এবং পোস্টার বা উপস্থাপনার মাধ্যমে একটি সচেতনতা প্রচার তৈরি করো। 3. কঙ্কাল এবং পেশিবহুল সিস্টেম সহ হাড় জয়েন্ট সম্পর্কে একটি প্রকল্প তৈরি করো এবং শরীরে পেশি এবং তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করো। 4. তোমার কর্মজীবনের আগ্রহ ও আবেগের উপর ভিত্তি করে একটি আমার লক্ষ্য চার্ট তৈরি করো। বাংলা শিক্ষা পোর্টালে কেরিয়ার গাইডেন্স দেখে তুমি এই বিষয়টা প্রকল্পটা তৈরি করতে পারো। তো যাই হোক, মূলত এই স্বাস্থ্য শারীরিক শিক্ষা বিষয়ে প্রকল্প রূপায়ণ করতে গিয়ে সেই বিষয়টি অবশ্যই মাথায় রাখবে। প্রথমে যেভাবে প্রকল্পের খাতা তৈরি করতে হয় সেভাবে করবে। বিষয় হচ্ছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ স্বাস্থ্য শারীরিক শিক্ষা বিষয়ে। এখানে প্রথমে ভূমিকা বা সূচনা অবশ্যই লিখবে যে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগ 2024 শিক্ষাবর্ষের প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের গ্রীষ্মাবকাশ প্রকল্প 2024 রূপায়ণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই প্রকল্প রূপায়ণে আমাদের বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক নাম অবশ্যই দেবে, প্রধান শিক্ষিকা হলে নাম লিখবে। প্রার্থনা সভায় বিষয়টি উত্থাপন করেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে শ্রেণী শিক্ষক শিক্ষিকা, বিষয় শিক্ষক শিক্ষিকা ও অভিভাবিকাদের সংযুক্ত করে এই প্রকল্পকে সম্পূর্ণ রূপদান করার জন্য সচেষ্ট হন। তারপর লিখবে বিষয় নির্বাচন। আমাদের শ্রেণী শিক্ষক শ্রেণী শিক্ষিকা শ্রীযুক্তা যিনি আছেন তার নামটা অবশ্যই লিখবে তত্ত্বাবধানে, এবং বিষয় শিক্ষক বিষয় শিক্ষিকা শ্রীযুক্তা নামটা লিখবে মহাশয়ের সহযোগিতায়। আমরা স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ে একটি সংক্রামক রোগ নিয়ে গবেষণা করো এবং এর কারণ, উপসর্গ, প্রতিরোধ এবং চিকিৎসা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। বিষয়টি প্রকল্পের বিষয় হিসাবে নির্বাচন করি। এরপর যে বিষয়টি লিখতে হবে সেটা হচ্ছে উদ্দেশ্য। সংক্রামক এবং অসংক্রামক রোগের মধ্যে পার্থক্য নির্ণয় করা, সংক্রামক রোগের ধরন বা কিভাবে শ্রেণীবদ্ধ করা হয় সে সম্পর্কে জ্ঞান অর্জন। 3 নম্বরে লিখবে বিভিন্ন ধরনের উপসর্গ দেখে সংক্রামক রোগের লক্ষণ নির্ণয় করা। 4 নম্বরে লিখবে চিকিৎসকের সঙ্গে সুপরামর্শ মতো রোগ শনাক্ত করা, পরীক্ষা করানো এবং সংক্রামক রোগের চিকিৎসা সম্পর্কে সম্যক ধারণা লাভ করা। এরপর লিখবে পরিকল্পনা। শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকাগণ সংক্রামক রোগ আলোচনা প্রসঙ্গে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ, তার লক্ষণ, উপসর্গ, চিকিৎসা পদ্ধতি ইত্যাদি বিষয়ে আমাদের সচেতন করে থাকেন। দৈনন্দিন জীবনযাপনে কিছু বদ অভ্যাস থেকে যদি আমরা কিছু স্বাস্থ্যকর অভ্যাস এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি তাহলে সাধারণ সংক্রামক রোগ থেকে অবশ্যই আমরা মুক্তি পাব। এই অভিজ্ঞতা থেকে গ্রীষ্মাবকাশ প্রকল্প 2024 স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ে উক্ত পরিকল্পনা গ্রহণ করি। এবার হচ্ছে পরের পয়েন্টে রূপদান। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমাদের পরিবেশ পাঠ্য বইয়ে বাতাসে ওড়ে জীবাণু শিরোনামে যক্ষ্মা রোগ সম্পর্কে যে আলোচনা আছে সেই আলোচনাকে বিস্তারিত আকারে তুলে ধরার জন্য আমার এই প্রকল্পকে রূপদান করার চেষ্টা করেছি। যক্ষ্মা একটি প্রাণঘাতী রোগ যা মানুষের ফুসফুসকে প্রভাবিত করে।
এটি মাইকোব্যাকটেরিয়াস টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়। ফুসফুস ছাড়াও ব্যাকটেরিয়া মেরুদণ্ড, মস্তিষ্ক বা কিডনিকে প্রভাবিত করে। যক্ষ্মা একটি বায়ুবাহিত রোগ। এরপর বিষয়গুলি যেমন বলা হয়েছে যে কারণ, উপসর্গ, প্রতিরোধ, চিকিৎসা, সেই বিষয়গুলি একে একে আমাদের লিখতে হবে। তো প্রথমে লিখব কারণ। সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে আসা। সংক্রামিত ব্যক্তির হাঁচি, কাশি, থুতু থেকে ব্যাকটেরিয়া বাতাসে নির্গত হয়। সুস্থ মানুষ শ্বাস নেওয়ার সময় এই সংক্রমণে আক্রান্ত হয়। রোগীর সামনে সরাসরি কথা বললে এই রোগ কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। দ্বিতীয় যে কারণ, অপুষ্টিজনিত সমস্যার কারণে যারা জীবন ধারণ করছেন বা অপুষ্টিতে ভুগছেন তাদের মধ্যে কিন্তু সহজেই এই রোগ ছড়িয়ে পড়ে। 3 নম্বরে ধূমপান, তামাক সেবন বা মদ্যপানকারী ব্যক্তিদের মধ্যে এই রোগ সহজেই কিন্তু ছড়িয়ে পড়ে। ডায়াবেটিস এবং কিডনি রোগ যাদের আছে, যাদের দীর্ঘস্থায়ী কিডনি রোগ আছে, যক্ষ্মা সংক্রমণের ঝুঁকি কিন্তু তাদের ক্ষেত্রে বেশি। এছাড়াও অঙ্গ প্রতিস্থাপন, অর্থাৎ কোনো সহৃদয় ব্যক্তি যখন অঙ্গ দান করেন সেক্ষেত্রে কিন্তু যদি জীবাণু, যক্ষ্মা রোগের যদি জীবাণু থেকে যায় তাহলে কিন্তু রোগীর মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ এক কথায় বলা যায় যে কোনো যক্ষ্মা রোগী যদি কোনো ব্যক্তিকে অঙ্গ দান করেন তাহলে কিন্তু সেই সুস্থ ব্যক্তি সংক্রমিত হয়। বায়ু দূষণ। বায়ু দূষণ যক্ষ্মা রোগের অন্যতম প্রধান কারণ। গর্ভাবস্থায় যক্ষ্মা রোগগ্রস্ত মায়ের থেকে গর্ভাবস্থায় শিশুর যক্ষ্মা সংক্রমণ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এছাড়াও কীভাবে ছড়ায়? স্বাস্থ্যসেবা কর্মী, যারা হেলথ কর্মী আছেন, সেই স্বাস্থ্যকর্মীরা নিয়মিত কী করেন? এই যক্ষ্মা রোগীদের সেবা করেন। তাহলে এই যক্ষ্মা রোগীর সাথেই তাদের কিন্তু কাজ করতে হয়, তাদের কিন্তু সংক্রমণ হওয়ার সম্ভাবনা এই জন্য সবচেয়ে বেশি। এরপরে যেটা বলা হচ্ছে লক্ষণ ও উপসর্গ। কি কি হয়? বুকে ব্যথা হয়। বুকে ব্যথা বিশেষ করে গভীর শ্বাস বা কাশির সময় এই ব্যথা কিন্তু অনুভূত হয়। কাশি সাধারণত 3 সপ্তাহের বেশি সময় কাশি থাকে। অসুখ একটু বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে। ওজন হ্রাস পায়। সংক্রমিত রোগীর ওজন কমতে থাকে, শরীর দুর্বল হতে থাকে। ক্লান্তি, যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে একটা ক্লান্তি অনুভব করে তারা। এছাড়া জ্বর, প্রথম বিকেলের দিকে জ্বর হয়, আর রাত্রেবেলায় কিন্তু ঘাম হয়। রাতে ঘাম দেয়। ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে। শ্বাসকষ্টও কিন্তু দেখা যায়। আর কি থাকে? খাবারে অরুচি থাকে। এর পরের পয়েন্টে আমরা চলে যাচ্ছি। এখানে কি লিখব? প্রতিরোধ। প্রতিরোধের উপায়টা, জন্মের পর প্রত্যেক শিশুকে বিসিজি টিকা দিতে হবে। হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার করতে হবে। যেখানে সেখানে কফ থুতু ফেলা চলবে না। রোগীর কফ থুতু নির্দিষ্ট পাত্রে ফেলে তা মাটিতে পুঁতে ফেলতে হবে। রোগীর ব্যবহৃত জামা কাপড় অন্য কাউকে ব্যবহার করতে না দেওয়া। এরপর চিকিৎসা। যক্ষ্মা রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য সরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ আছে। 1 বছর ধরে হাসপাতালে ডিওটি চিকিৎসা করাতে হয়। সঠিক চিকিৎসা করালে এই রোগ সম্পূর্ণ সেরে যায়। চিকিৎসা চলাকালীন মাঝপথে ওষুধ খাওয়া থামিয়ে দেওয়া ঠিক নয়। যদি ওষুধ খাওয়া থামিয়ে দেয় কেউ তাহলে কিন্তু যক্ষ্মা আরও মারাত্মক হয়ে উঠতে পারে। সিদ্ধান্ত: সংক্রামক রোগের ভয়াবহতা, তার উপসর্গ, চিকিৎসা ইত্যাদি বিষয়ে বিদ্যালয়ে, বাড়িতে আলোচনার প্রয়োজন, যাতে এই সমস্ত রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। প্রয়োজনে জনসাধারণকে সচেতন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে। ছাত্রছাত্রীরা যাতে স্বাস্থ্যবিধান কর্মসূচি শিবিরে যোগদান করে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে সে বিষয়ে সচেতন থাকতে হবে। কৃতজ্ঞতা স্বীকার। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর 5ম ও 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ে প্রকল্প রূপায়ণের জন্য 5টি বিষয়ের অবতারণা করেছে। এই 5টি বিষয় থেকে, অর্থাৎ এই বিষয়গুলির মধ্যে আমি আমাদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক শিক্ষিকা মাননীয় দেশ মহাশয়ের সহযোগিতা পরামর্শ নিয়েছি, অর্থাৎ উনি আমাকে সঠিক পথে চালিত করেছেন। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা নামটা অবশ্যই দেবে, উৎসাহ আমাকে অনুপ্রাণিত করেছে। এছাড়া বাড়িতে আমার মা, বাবা, দাদা, দিদি, ভাই, বোন, তাদের সহযোগিতাও কিন্তু অনস্বীকার্য। এছাড়াও উক্ত প্রকল্প রূপায়ণে যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা পেয়েছি তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। এরপর ডান দিকে বিনীতা নামটা অবশ্যই দিবে,
নিচে ব্র্যাকেটে লিখবে শিক্ষার্থী স্বাক্ষর, বাঁ দিকে তারিখ। তাহলে মূলত ছাত্রছাত্রীরা তোমাদের সুবিধার্থে আমি এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের 6টি বিষয় অর্থাৎ পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর জন্য 6টি বিষয় একত্রে প্রকল্প রূপায়ণ করেছি, সেই বিষয়টি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা নিজেদের মতো নিজেদের সুবিধার্থে বিষয়গুলি অবশ্যই নির্বাচন করবে এবং এটাকে একটা মডেল হিসেবে ধরে নিয়ে নিজের মতো করে বিষয় নির্বাচন করে প্রকল্প রূপায়ণ করবে। যাই হোক, সকলে ভালো থাকো, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।